সমরেশ মজুমদারের সাতকাহনের 20তম পর্ব শুরু করা যাক। সুভাষচন্দ্র এগিয়ে এলেন। তার ভাবভঙ্গিতে বেশ ব্যস্ততা ফুটে উঠেছে। দীপা মা, আমরা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। দেখো কে এসেছেন। অনুমান তীব্রতর হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলল না দীপা। সুভাষচন্দ্র তার দিকে তাকিয়ে কী বুঝলেন তিনিই জানেন। বললেন, আচ্ছা, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে যদি ভেতরে গিয়ে গেস্ট রুমে বসি তাহলে কি অসুবিধা হবে? আসুন। দীপা মাথা নিচু করে ভেতরে ঢুকলো। গেস্ট রুমে আরেকটি মেয়ের বাড়ির লোকেরা এসছেন। এ কেমন আছে, ও কি বলল, সেসব কথা চলছে তাদের মাঝে। দীপা কোণের দিকে 3টে চেয়ার টেনে নিল। সুভাষচন্দ্র ভদ্রলোককে নিয়ে তা দুটিতে বসলেন। দাঁড়িয়ে রইল দীপা। সুভাষচন্দ্র বললেন, তোমার মায়ের সঙ্গে এর আগের দিন আলাপ করিয়ে দিয়েছিলাম। তিনি তোমাকে নিতে যেদিন এসেছিলেন সেদিনে কলকাতায় গোলমাল শুরু হয়েছিল। তারও পরে দুবার এসে তিনি তোমার দেখা পাননি। দীপা মাথা নাড়ালো। এমন ঘটনা ঘটতেই পারে। হঠাৎ সেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তার দুটো হাত দীপার দিকে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। মা গো! গলায় জমাট কান্না যা ছিটকে বেরিয়ে আসতে চাইলেও পারছে না। ঘরের ওপাশে যারা কথা বলছিলেন তাদের সংলাপ আচমকা থেমে গেল। দীপা চাপা গলায় বলল, আপনি এমন করছেন কেন? সঙ্গে সঙ্গে কান্নার সঙ্গে মিশে শব্দগুলো বেরিয়ে এলো, ওরে আমাকে তুমি বল। আমি তোর জন্মদাতা বাবা। সারা জীবন জ্বলে পুড়ে মরছি পরিতাপে। এখন আর কিছু করার নেই। এই শব্দগুলো গেস্ট রুমে বসে থাকা হোস্টেলের মেয়েটির কানে না যাওয়ায় কোনো কারণ নেই। অতএব আজ রাত্রে হোস্টেলে যে গল্প চালু হবে তা কাল ছড়িয়ে পড়বে সমস্ত কলেজে। দীপা নিজেকে গুটিয়ে নিল। আপনি বসুন, নইলে অসুস্থ হয়ে পড়বেন। ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। কিছু বুঝতে না পেরে সুভাষচন্দ্রের দিকে তাকালেন। সুভাষচন্দ্র তার হাত ধরে আবার বসিয়ে দিলেন। জামার হাতায় চোখ মুছলেন ভদ্রলোক। আমি যে কিভাবে তোমার কাছে মুখ দেখাবো ভাবতে পারিনি। আপনি যখন এসছেন তখন আর এসব কথা কেন? সুভাষচন্দ্র বাধা দিলেন। মানুষে যা ভুল করে তা যদি নিজেই সংশোধন করে নেয় তাহলে সব সমস্যা মিটে যায়। আপনি সংশোধন করুন। তা করতেই তো এলাম। তুই আমার সঙ্গে চল মা। কোথায়? আমার বাড়িতে। রাজকন্যার মতো রাখতে পারবো না হয়তো, কিন্তু যত্নের অভাব হবে না। আমি তো এখানেই ভালো আছি। হোস্টেল মেসে কি ভালো থাকা যায়? তার ওপর 5 জগতের মেয়ের সঙ্গে থাকা। কে একজন খুন হয়েছে, বেলেল্লোপনা করতে গিয়ে তার জন্য নাকি তোকে পুলিশের কাছে জবাবদিহি করতে হচ্ছে। না, এখানে থাকার দরকার নেই। পড়াশোনা করতে হয় আমার কাছে থেকে নিশ্চিন্তে করবি। খুব আন্তরিক গলায় কথাগুলো বললেন ভদ্রলোক। আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কিন্তু আমি যে তোর বাবার মনের অতৃপ্তি দূর করবি না মা? কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করব। একটা কেন, তুই মা আমাকে 1000টা প্রশ্ন কর। আজ মামা যদি আপনাকে না নিয়ে আসতেন তাহলে আমি কি করে বুঝতে পারতাম আপনি আমার বাবা? রাস্তায় দেখা হলে কি আপনি চিনতে পারতেন? থমকে গেলেন ভদ্রলোক। অবাক হয়ে তিনি সুভাষচন্দ্রের দিকে তাকালেন। তারপর হঠাৎ কথা খুঁজে পেলেন। আমি চিনতে পারতাম। তোর মুখে তার মুখ বসানো। চোখ পড়লে আমার কিছুতেই ভুল হতো না। এমনকি চাহনিটাও তোর মায়ের কাছে থেকে পেয়ে গেছিস। কিন্তু আমি আপনাকে চিনতে পারতাম না। দীপা হাসার চেষ্টা করলো। আজ আপনি এসছেন, নিশ্চয়ই খারাপ লাগছে না আমার। মাঝে মাঝে দেখা করতে যাব। কিন্তু আমি এখন যে জীবনযাপন করছি তা থেকে সরে যেতে বলবেন না আমাকে। তুই বাবার প্রাণে শান্তি দিবি না মা? শান্তি? আমার অবস্থাটা বুঝুন।
আপনারা আজ এতদিন বাদে এসে বলছেন বলে আমি জানছি আপনি আমার জন্মদাতা। জ্ঞান হওয়ার পর কেউ সে কথা বলেনি। হতে পারে এটা সত্যি, আমি তো আপনাকে কখনো চোখে দেখিনি। সুভাষচন্দ্র চুপচাপ শুনছিলেন। এবার বললেন, এ কী কথা বলছিস দীপা মা? সন্তান কি কখনো জন্মদাতা বাবার পরিচয় নিজে জানতে পারে? দীপা মাথা নাড়ল। সে জেনে নেয়। এই শিক্ষা সে অনুভূতি দিয়ে আবিষ্কার করে। এত বছর পরে হঠাৎ চাপিয়ে দিলে? সুভাষচন্দ্র থামিয়ে দিলেন। তুমি নিশ্চয় অস্বীকার করবে না যে তুমি জানো না তোমার মা জন্ম দিয়েই মারা গিয়েছেন। তোমার বাবা বিভাগী হয়ে গিয়েছিলেন। অঞ্জলি আর অমরনাথ তোমাকে সেই দিন থেকে পালন করছিল। হ্যাঁ, আমি জানি, কিন্তু অনেক পরে আমি জেনেছি। তাহলে এর কষ্ট তুমি বুঝতে পারছো না কেন? পারছি না, কারণ আমি মনে করি শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। একদিনের শিশুকে যিনি ফেলে চলে গিয়েছিলেন তাকে আমি শুধু ওই কারণে বাবা বলে ডাকতে পারবো না। সন্তানকে যিনি লালন করেননি, তার বোধ বুদ্ধির উদয়ের সময়ে যিনি নিজের অভিজ্ঞতা দান করেননি, তিনি কিছুতেই সেই সন্তানের বাবা হতে পারেন না, আমার কাছে অন্তত নয়। তুমি খুব পাকা পাকা কথা বলছো দীপা। সুভাষচন্দ্র বিরক্ত হলেন। কথাগুলো বলার জন্য আমি আপনার কাছে যাইনি মামা। আপনারা এসেছেন বলেই বলতে বাধ্য হয়েছি। হতে পারেন ইনি আমার জন্মদাতা, কিন্তু একে দেখে আমার মনে একটাই প্রতিক্রিয়া হচ্ছে। দীপা ঠোঁট কামড়ালো। সুভাষচন্দ্র ভদ্রলোকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন, কিন্তু কোনো শব্দ উচ্চারণ করলেন না। দীপা সামান্য অপেক্ষা করে বলল, ইনি হয়তো আমার জন্ম দিয়েছেন, কিন্তু সেই আমিটাও ইনি জানতেন না। একে আমি কি করে বাবা বলবো? বাবা হওয়ার জন্য ইনি কি করেছেন? আমি যাকে বাবা বলে মনে করি তিনি কিন্তু সেই কাজটা করে গিয়েছেন। সুভাষচন্দ্র কিছু বলার আগে ভদ্রলোক বলে উঠলেন, ঠিক কথা, 100 বার ঠিক কথা। তখন বুঝিনি, কিন্তু এখন স্বীকার করতে লজ্জা নেই। আমি অত্যন্ত গহীর কাজ করেছি। তোর মা চলে যাওয়ার পর মনে হয়েছিল পৃথিবীর সব আলো মুছে গিয়েছে। কোনো রকম ভাবনা চিন্তা না করে বেরিয়ে গিয়েছিলাম। তারপর কিভাবে ভাসতে ভাসতে আবার ঈশ্বরের ইচ্ছায় নতুন জীবন শুরু করলাম, সেটা অন্য কথা। কিন্তু যা সত্যি তা হলো আমি আমার কর্তব্য করিনি। মা, মায়ের জন্য তুমি যে শাস্তি দেবে, তা আমি মাথা পেতে নেব। ভদ্রলোকের গলার স্বরে কান্না জমেছিল। নিজেকে সংযত রাখা দীপার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সে বলল, আপনি এভাবে কথা বলবেন না। আমি তো একটু আগে বললাম, কলকাতায় যতদিন আছি মাঝে মধ্যে দেখা করব। তুই আমাকে বাবা বলে ডাকবি না মা? আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয় কোনো মানুষকে আমি বাবা বলতে পারবো না। ও ভদ্রলোক থতমত হয়ে গেলেন, কিন্তু সেটা সামলে নিলেন চটপট। বেশ, তাহলে তোকে একটা কথা জিজ্ঞাসা করি, অমরনাথ কি পিতার কর্তব্য করেছে? নিশ্চয়। আমি এখানে পৌঁছেছি ওর ওই সাহায্যে। কিন্তু ওই অল্প বয়সে নিজের ঘাট থেকে নামাতে তোর বিয়ে দিয়েছিল অমরনাথ। আমি পারতাম? সত্যিকারের কোনো বাবা পারতো? উনি নিশ্চয় আমার ভালো করতে চেয়েছিলেন। জেনে শুনে আমার ক্ষতি করেছেন এ আমি বিশ্বাস করতে পারবো না। তোমার হোস্টেলে প্রীতি পরিচয় না, শ্বশুরবাড়ির পরিচয় দিয়েছে। কেন? দীপা অবাক হলো। সেইটা জানা দরকার। আপনি ভুলে যাচ্ছেন, আমার উপাধি বন্দ্যোপাধ্যায়। বিয়ের আগে আমি মুখোপাধ্যায় ছিলাম। বাবা হয়তো সংস্কারের জন্য বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন আমার ক্ষেত্রে, কিন্তু আমি বুঝতে পারছি না এ বিষয়ে আপনার কৌতূহল কেন। যদি বন্দ্যোপাধ্যায় লেখো তাহলে একটু চুকেই গেল। মিথ্যা কিছু লিখছি না। তুমি কেন কোনোদিন বিষয়টি নিয়ে চিন্তা করোনি বুঝতে পারছি না।
আর 5টা মেয়ের চেয়ে যথেষ্ট বুদ্ধিমতী বলে মনে হচ্ছে তোমাকে। অমরনাথের পদপা ছিল মুখোপাধ্যায়, সে ছিল আমার ভাই। আমার পদপা বন্দ্যোপাধ্যায়। আমার মেয়েকে পালন করেছিল অমরনাথ, কিন্তু জন্মসূত্রে যার পদপা হওয়া উচিত বন্দ্যোপাধ্যায়, তাকে সে কোন সাহসে মুখোপাধ্যায় করে দেয় আমি জানি না। তোমাকে নিশ্চয়ই দত্তক নেয়নি অমরনাথ। জন্মসূত্রে বন্দ্যোপাধ্যায়, আবার বিয়ের পরেও তাই। তোমার পদপা বদল হয়নি, কি বলো? অবাক হয়ে কথাগুলো শুনছিল দীপা। এবার জিজ্ঞাসা করলো, আপনি কি চান? বাবা মেয়ের কাছে কি চাইতে পারে মা? তুই আমার কাছে চল, ওখানে গিয়ে থাকবি। অসম্ভব। কেন? আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। পড়াশোনা থাকার খরচ কে চালাচ্ছে? যা শুনলাম অমরনাথের পক্ষে তো এত সব দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। অঞ্জলির অবস্থা এখন ভালো নয়। তুই কি শ্বশুরবাড়ির টাকা পেয়েছিস সাথে? আপনি এ ব্যাপারে অযথা চিন্তা করছেন। এবার সুভাষচন্দ্র কথা বললেন। প্রসঙ্গ যখন উঠল তখন বলি, তোমার শ্বশুর মারা যাওয়ার পর শুনেছি ওর কোনো আপনজন বিষয় সম্পত্তি দখল করতে পারেনি। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আইনসঙ্গত অধিকার তোমার থাকবে। হয় তোমাকে লিখিতভাবে কাউকে দান করতে হবে, নয় নিজেই ভোগ করবে। এ না হলে পড়ে থাকতে থাকতে এক সময় সরকারের হয়ে যাবে। তোমার কি মনে হয় সেইটা খুব কাজের কাজ হবে? মামা, এ ব্যাপারে বাবার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। আমি আর ও বাড়ি কিছুতেই একদম আগ্রহী নয়, দীপা গম্ভীর মুখে জানালো। কিন্তু সেসব তো তোমারই। আচ্ছা, তুমি আমাকে একটা লিখিত অধিকার দাও, যাতে আমি সেখানে গিয়ে সব কিছু সুন্দর বিলি ব্যবস্থা করে আসতে পারি। তার মানে? সরকারি গহ্বরে না গিয়ে জমি, টাকা, গয়না যা যেখানে আছে সব যাতে যোগ্য পাত্র পড়ে তার আয়োজন করি। আর কি? যোগ্য পাত্র মানে? যাদের কাছে তোমার কোনো ঋণ আছে যা চেষ্টা করলেও শোধ করা যায় না। যেমন ধরো অঞ্জলি আর অমরনাথের মা, ওরা তোমাকে পরম মমতায় মানুষ করেছে। সেই সময় যদি ওরা না এগিয়ে আসতো তাহলে তোমার কি হতো কে বলতে পারে? চোখ বন্ধ করলেন সুভাষচন্দ্র। অঞ্জলির কাছে তোমার এক মাস্টারের কথা শুনেছিলাম, খুব সাহায্য করেছেন ভদ্রলোক। তিনি কি মারা গিয়েছেন? হ্যাঁ। দীপা ব্যাপারটা ভালো করে বুঝতেই পারছিল না। গরিব মাস্টারের স্ত্রী তো আছেন, তোমার গুরুপত্নী, তাকে কিছুটা দিতে পারো। তাছাড়া তোমার জন্মদাতা পরিবারে যাদের রক্ত তোমার শরীরে রয়েছে, যে ঋণ হাজার চেষ্টা করেও কখনো শোধ করা যায় না, তাদের দিলে ভগবান খুশি হবেন। সুভাষচন্দ্র থামলেই ভদ্রলোক বললেন, না সুভাষ, এখানে থেমো না। মামা হিসেবে তুমি কম করোনি। তাছাড়া এই বিলি ব্যবস্থা করতে তোমারও কম পরিশ্রম হবে না। দীপা মায়ের উচিত তোমাকেও কিছু দেওয়া। সুভাষচন্দ্র একটু লজ্জিত ভঙ্গি নিয়ে প্রতিবাদ করতে গিয়েও থেমে গেলেন। তার মুখ ভাবে ফুটে উঠল। সবাই মিলে তাকে নিতে অনুরোধ করলে তিনি আর কিভাবে না করতে পারেন। এতক্ষণে দীপা একটু স্বস্তি পেল। যে সম্পত্তি তার নয় তা দান করবার অধিকার সে পারে কি করে? এমন কথা বললে এরা শুনবেন না। কিন্তু এটাও ঠিক, অঞ্জলি মনোরমা প্রচণ্ড অর্থে কষ্টে আছেন। মনোরমার চিঠির প্রতিটি শব্দে তার মনে আছে। এসব করলে যদি ওর একটু ভালো থাকেন তাহলে তার কি ক্ষতি? দীপা চুপ করে আছে দেখে সুভাষচন্দ্র জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, প্রতুলবাবুর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কত তা কি তুই জানিস? না, কখনো আগ্রহ বোধ করিনি। 10-12 লক্ষ টাকা বলে শুনেছিলাম। সুভাষচন্দ্র তার ভগ্নিপতির দিকে তাকালেন। ওরে বাবা! ভদ্রলোক বললেন, এত? হ্যাঁ। সুভাষচন্দ্র মাথা নাড়ালেন। তাহলে তুই কি বলিস? আমার তো কিছু বলার নেই, যা বলার আপনারাই বলছেন। তুই বড্ড ক্যাটক্যাট করে কথা বলছিস। আমরা ছাড়া তোর আর কে আছে? আচ্ছা, ধরে নিলাম অমরনাথ তোর কাছে বাবার মতো ছিল, কিন্তু এখন তো নেই। এখন আমরাই তো তোর নিকট আত্মীয়। আমরা যদি তোকে ভালো উপদেশ না দিই কে দেবে? দীপা হাসলো। আমাকে কি করতে হবে? সুভাষচন্দ্র খুশি হলেন। আমি একটা ওকালতনামা নিয়ে আসবো, তাতে তুই সই করে দিবি। আমি জলপাইগুড়িতে গিয়ে সব কিছু উদ্ধার করব। তারপর না হয় ডিড অফ গিফট তৈরি হবে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, উকিল জানাশোনা আছে? প্রচুর। আমি উকিলকে দিয়েই কাগজপত্র করিয়ে নেব। তাহলে 4 ভাগ হবে।
4? না না, মাস্টার বউকে সমানে সমান ভাগ কেন দেওয়া হবে? এই ধরুন 30ই 30, 30 আর 10। এইরকম কি বোন দীপা? এরকম কি বোন দীপা? দীপা চুপ করে রইল। সেইটা দেখে সুভাষচন্দ্র বললেন, ওই যা, বন্যাস হয়ে মানুষের মাথা ঠিক কাজ করে না। ভাগ হওয়া উচিত 4টে 22.5 করে আর একটা 10, তাহলেই যুক্তিযুক্ত কাজ হবে। ভদ্রলোক বিস্মিত হলেন। 4টে 22.5 কেন? আমরা দুজন, অঞ্জলি আর দীপা। ওর নিজের জন্য তো একটা অংশ থাকা দরকার। পরে ও তাই না নিয়ে যা খুশি করতে পারে। যদি কাউকে দিয়ে দিতে হয় ওই দেবে। আমার কাছে কোনো অবিচার পারেন না। সুভাষচন্দ্র মাথা দোলালেন। দীপা হাসল। আপনি মিছিমিছি এত চিন্তা করছেন। আমার জন্য কেন ভাগ রাখতে হবে মা? কোনো ভাগ রাখতে হবে না। মা ঠাকুমার জন্য যে ভাগটা করেছেন সেটাই বাড়িয়ে দিন। এবার যা করণীয় করে আমার কাছে নিয়ে আসবেন, আমি সই করে দেব। ও, তুই যা ভালো মনে করছিস তাই হবে। অমরনাথের কাছে দেখছি তুই এইটা পেয়েছিস। নিজের ভবিষ্যতের কথা একদম ভাবিস না। হিন্দু ঘরের বিধবা, টাকা পয়সা থাকলে তারা দুর্গে বাস করে। কেউ কাছে ঘেঁষতে সাহস পায় না। যাক, যা ভালো বুঝবি তাই করবি। আমরা তোর ভালো চাই বলেই বললাম। ও হ্যাঁ, অঞ্জলির কাছে শুনলাম বন্যাতে নাকি প্রতুল বাবুর বাড়িঘর ধসে পড়েছে। কিছু কি আর সেখানে দাঁড়িয়ে নেই। সে কি আছে কি নেই তা আমি জানি না। সেই মেয়ে ছেলেটা তো মরে গেছে বন্যার সময়। দীপা জবাব দিল না। আনার মুখ মনে পড়ল। হরদেবকে আনা সবসময় শেয়াল শকুনের সঙ্গে তুলনা করত। হরদেবও কি তার সঙ্গে বাড়ি চাপা পড়ে বন্যার সময় মরে গিয়েছে? কিন্তু কখনো কি হরদেব মারা যায়? ভদ্রলোক বললেন, আমরা অনেকক্ষণ দীপা মাকে বন্দি করে রেখেছি সুভাষচন্দ্র। এবার ওঠা যাক। তা দীপা মা, মানলাম তুমি এখানে থাকবে, কিন্তু কথা দিতে হবে নিয়মিত আমায় দেখতে যাবে। দীপা উঠে দাঁড়ালো। আপনারা এখানে এসে আমার অনেক কথা বললেন, আমি বোধহয় তার অনেকটাই মেনে নিয়েছি, তাই না? সুভাষচন্দ্র চেয়ার ছেড়ে সোজা হলেন। হ্যাঁ, কিন্তু নিজের জন্য কিছু রাখলে না ভাবতে আমার মোটেই ভালো লাগছে না। আপনি তো বললেন বাবার কাছ থেকে স্বভাবটা পেয়েছি। যা হোক, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের বিষয় সম্পত্তি আপনারা ভাগাভাগি করে নিন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এ ব্যাপারে আমার যা করণীয় বললে নিশ্চয় করব। কিন্তু এরপরে আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। ভদ্রলোক বললেন, নিশ্চয় নিঃসংকোচে বলো মা। আমি আপনাদের কথা রেখেছি, যা চেয়েছেন মেনে নিয়েছি, কিন্তু তার বদলে আমি আপনাদের কাছে একটা কথা চাইছি। বল। আপনারা আর বিরক্ত করবেন না। এত বছর যখন আমাকে না দেখে আপনার চলে গিয়েছিল, তখন বাকি জীবন স্বাচ্ছন্দ্যে কাটতে পারবেন। আমার বাড়িতে যাওয়ার কোনো আগ্রহ আমার নেই। আপনার বাড়িতে যাওয়ার কোনো আমার আগ্রহ নেই। আমি তো মামার বাড়িতেই যাইনি। আজ যে প্রয়োজনে আপনারা আমার কাছে এসেছিলেন আমি সেটা মিটিয়ে দিয়েছি। এবার আমাকে আমার মতো থাকতে দিন। মামা, শুধু আপনি কাগজপত্র তৈরি করে আমার কাছে আসুন, আমি সই করে দেব। দীপা কথা শেষ করেই উল্টো দিকে হাঁটতে লাগলো। দুই প্রৌঢ় বিস্ময়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। তাও দেখার প্রয়োজনে সে অনুভব করল না। তার কেবলই মনে হচ্ছে সে মুক্ত, একদম মুক্ত। নিজের বিছানায় গিয়ে উপর হতেই তার বুক খালি করে বাতাস বেরিয়ে এলো। বিষয় সম্পত্তি মানুষকে নির্লজ্জ করে, বিশেষ করে আর্থিক দুরবস্থায় পড়লে এবং সামনে কোনো নির্দিষ্ট উপায় না থাকলে সে অসহায় হয়ে পড়ে। তরুণী বয়সে যা সহনীয় হয়, যৌবন পেরিয়ে তা হয়ে দাঁড়ায় পীড়াদায়ক। তখন ডুবন্ত মানুষের পায়ের মতো মানুষের মন কিলবিল করতে থাকে একটু শক্ত জমির জন্য। ন্যায়, নীতি, স্নেহ, ভালোবাসা ইত্যাদির ওপর নিজেকে স্তক দেওয়া, পোশাক পরিয়ে দিতে সে মোটেই দেরি করে না। সুভাষচন্দ্রের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু তিনি কখনোই সেই অর্থের ডাকাবুকো ছিলেন না।
উৎসাহ পেতে শুরু করায় তিনি হয়ে উঠলেন বেপরোয়া। মুখে ভদ্রতার বুলি রেখে দীপাকে দিয়ে সেই সব কাগজে সই করিয়ে নিয়ে গেলেন, যার জোরে তিনি জলপাইগুড়িতে গিয়ে লাঠি ঘোরাতে পারবেন। যা ছিল 4 বছর আগে 10-12 লাখ তো নিশ্চয় এতদিনে বেড়ে গিয়েছিল অনেক, এমন ভাবনায় তিনি বুঁদ হয়ে রইলেন। অথচ মুখে সেটা প্রকাশ করলেন না। ভঙ্গিটা ছিল যা করছেন তা 5 জনের উপকারের জন্যই করছে। জন্মদাতা আর আসেননি, কিন্তু তার স্ত্রী এসেছিলেন সুভাষচন্দ্রের সঙ্গে। এসে বলেছেন, কি কথা হয়েছে গো তোমাদের মধ্যে জানি না, কিন্তু এখান থেকে যাওয়ার পর থেকে ওর কেবলই দীর্ঘশ্বাস বেরোচ্ছে। খেতে বললে খাচ্ছে না, রাত্রে ঘুমোয় না, মাঝরাতে উঠে দেখি জানালা দিয়ে আকাশ দেখছেন। ওকে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার? ডাক্তার কি করবে? তুমি ওকে এখানে আসতে নিষেধ করেছো, আমাদের বাড়িতে যাবে না বলেছো, তাই বুকে দুঃখ বইয়েছে। আমি কিন্তু তোমার জোর করব না। মহিলা হাসলেন। তবে আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করি তাহলে কি রাগ করবে? এই হাতিবাগানের দিকে মাঝে মাঝেই সিনেমা দেখতে আসছি তো, দরকার থাকলে আসবেন। এবার ওরা বেশি সময় নেননি, কিন্তু দীপা বুঝে গিয়েছিল দানপত্র সই না করা অবধি একটা না একটা অজুহাত দেখিয়ে ওরা তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে যাবে। কিছু করার নেই। কিন্তু দীপা ঠিক করলো নিজের জায়গা থেকে তার আর সরে আসার কোনো কারণ নেই। যে যার ইচ্ছে করে যাক। একমাত্র পড়াশোনা ছাড়া যার অন্য কিছু করার ছিল না। তাকে আজকাল দুটো চিন্তা নিয়ে তো খুঁচিয়ে যায়। যত দিন যাচ্ছে অয়ন্তেই অসীমের মুখ কারণে অকারণে ভেসে উঠছে সামনে। ঈশ্বরের পৃথিবীতে নাকি শুধু ভালো অথবা কেবলই মন্দের স্থান নেই, কিন্তু তার ক্ষেত্রে এমনটা হচ্ছে কেন? চারিপাশে মানুষগুলোর হিসেব করল সে। অমরনাথ এবং মাস্টারমশাই ছাড়া প্রত্যেকেরই যে ব্যবহার করছেন তা ভালো ব্যবহার বলা যায় কি? অঞ্জলি এমন পাল্টে গেল যে মনেই হয় না এত বছর সে তাকে মা বলে ডেকে এসছে। মনেই হয় না ওই মহিলা তাকে পড়াশোনা করার জন্য অনেক ত্যাগ করেছে, তার পরীক্ষার সময় জলপাইগুড়িতে গিয়ে থেকেছে। কিন্তু যেই স্বার্থের সংঘাত লাগলো তখন সম্পর্কটা মুচড়ে গেল এক পলকেই। প্রতুলবাবু তার স্ত্রী আনা হরদেব থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র অথবা জন্মদাতার চেহারা নিয়ে যিনি এলেন প্রত্যেকের নিজের আখের গোছাতে আগ্রহী। এতগুলো মুখ অথচ মুখোশ এক। একটি মানুষের জীবনে শুধুই স্বার্থীদের ভিড়, নিঃস্বার্থ বন্ধুর এত অভাব হবে? মাঝে মাঝে তার সমস্ত আক্রোশ গিয়ে পড়ে মনোরমার ওপর। এত সব কাণ্ড হয়ে গেল, অথচ তিনি কোনো প্রতিবাদ করলেন না। একবারও দীপার পক্ষ নিয়ে অঞ্জলির মুখোমুখি হলেন না। এরা একটিই নয়, একটিই কারণ, মনোরমা অঞ্জলির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না। এই মুহূর্তে তার নিজস্ব কোনো জায়গা নেই। অঞ্জলির আশ্রয়েই তাকে থাকতে হবে। এটাও তো এক ধরনের স্বার্থ। আর এই সব সময়ের মনে পড়ে অসীমের কথা। ওই একমাত্র মানুষ যে নিঃস্বার্থে তার সঙ্গে মিশেছিল। জলপাইগুড়িতে যাওয়ার সময় ওর সঙ্গ দেওয়ার কোনো কারণ ছিল না। ওর কাছে অকপটে সব কথা বলা যেত। ও বিশ্বাস করেনি। প্রথমে সে যে বিধবা, পরে বিশ্বাস হওয়ায় দূরে সরে গিয়েছে। এ কারণে ওকে দোষী ভাবতে ভালো লাগতো এক সময়। মানুষের মনে যদি অধৈর্য না থাকে তাহলে সে কিসের মানুষ? কিন্তু এখন মনে হয় তার নিজের তরফ থেকেও কিছু ত্রুটি ঘটেছিল। অসীমকে যদি বন্ধু বলে মনে হয়েই থাকে তাহলে এত বেশি সময় নিল কেন ওকে জানাতে নিজের কথা? সে জানে না, হয়তো এটাই অসীমের মনে অভিমান তৈরি করেছে। আবার মাঝে মাঝে মনে হয় অসীম কি সত্যিই নিঃস্বার্থ ছিল? ওর বাড়ির লোকেদের সঙ্গে আলাপ করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছিল। ওর ইচ্ছেটা বুঝতে অসুবিধা ছিল না। অর্থাৎ সেখানেও তো বিশেষ চাওয়া কাজ করছিল। চাওয়া মানে স্বার্থ মেটানো। তাহলে আজ মনে হচ্ছে ভালোবাসার মানে নানানভাবে ব্যাখ্যা করা যায়। একটি ছেলের সঙ্গে পরিচিত হয়ে কোনো মেয়ে যদি প্রেমে নিমজ্জিত হয় তাহলে লোকে তাকেই দায়ী করে। কিন্তু বেচারার তো কিছুই করার নেই। তাই হৃদয়ে যে প্রেম ছিল এটাই হয়তো সে জানতো না। ছেলেটি এসে সেখানে স্পর্শ করলো,
বলে বলে জেগে উঠল এবং সেই ছেলেটি অবলীলায় তা নিয়ে চলে গেল। কেউ যদি কিছু নিয়ে যায় তাহলে আকুতি ফুটে উঠবেই। আজ মনে হয় অসীম কি তার মন নিয়ে গিয়েছে, নইলে এত মনে পড়বে কেন? এসবের সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটাও মাথায় তুলছে। বিলি ব্যবস্থা মতো যে টাকা সে নিয়ে এসেছিল তাতে কয়েকজন টেনে টুনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ মনোরমা চিঠি পাওয়ার পর সে টাকা পাঠিয়ে দিয়েছে। এখন আজ না হলে কাল তাকে আর্থিক সমস্যায় পড়তে হবে, আর একমাত্র সমাধান কিছু রোজগার করা। কিন্তু কিভাবে সেটা করবে? কাজের জন্য বেশি সময় কলেজে করার পর দিতে গেলে পড়াশোনা হবে না। সে একই সঙ্গে গ্র্যাজুয়েশন আর IAS এর কোর্স ফলো করছে। কোথাও কোথাও মিল থাকলেও তৈরি হতে হচ্ছে আলাদাভাবে। রাধাকে সে সমস্যাটা খুলে বলল। রাধার ইতিমধ্যে বেশ পরিবর্তন ঘটেছে। পূর্ববঙ্গের শব্দ সে সচেতনভাবে বর্জন করতে আরম্ভ করেছে। কলেজে কথাবার্তায় সময় শুনে বলল, তুমি তো বিকেলবেলা টিউশনি করতে পারো। তোমাদের নর্থ ক্যালকাটার অনেক বাড়িতে মাস্টার হিসাবে ছেলেদের ঢুকতে দেয় না। মেয়ে মাস্টারিনি পেলে সঙ্গে সঙ্গে পড়াতে ডাকবে। কিন্তু আমি তো কখনো কাউকে পড়াইনি। কোনো প্রবলেম হবে না, একটু চোখ বুলিয়ে নিলেই পড়াতে পারবে। রাধা আজকাল কিছু কিছু বাংলা শব্দের বদলে ইংরেজি শব্দ উচ্চারণ করছে। মায়া বলে এটা নাকি পূর্ববঙ্গে মানুষদের অভ্যাস। দাঁড়িয়ে আছে, এতে ওরা স্বাচ্ছন্দ্যে বোধ করে। দীপা জিজ্ঞাসা করলো, মুশকিল হলো আমি তো কাউকে চিনি না, আমাকে কে পড়াতে বলবে? রাধা হাসলো, তারও একটা উপায় আছে, চলো এখনই সেটা করে ফেলি। দীপা দেখলো রাধা তাকে লম্বা খাতার মাঝখানে পাতা পিন থেকে সাবধানে খুলে বের করে নিল। তারপর কলম দিয়ে মোটা করে লিখতে লাগলো, গৃহশিক্ষিকা, উত্তর কলকাতায় মেধাবী এবং মাঝারি মানের ছাত্রীদের সপ্তাহে 3 দিন যদু লইয়া পড়াইব। ছাত্রীর পিতা বা মাতা যোগাযোগ করুন। শ্রীমতী দীপাবলি বন্দ্যোপাধ্যায়, ডান্ডাস হোস্টেল, স্কটিশ কলেজ, বিকেল 4টা হইতে 5টা। এটা কি হবে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো দীপা। আঠা জোগাড় করতে হবে, চলো অফিসে পেয়ে যাব। রাধার সঙ্গে কলেজের অফিসে এসে গদের আঠা জোগাড় হয়ে গেল। দীপা তখনও বুঝতে পারছিল না রাধার মতলব। এবার রাধা জিজ্ঞাসা করলো, বেথুনে তো স্কুলে আছে না? হ্যাঁ, কলেজ আর স্কুলে একসঙ্গে। চলো বেথুনে গিয়ে গেটের ওপর এই কাগজটা আটকে দিই। ছুটির সময় গার্জেনরা যখন মেয়েদের নিতে আসবে তখন দেখতে পাবে। নিশ্চয়ই এতে কাজ হবে। দীপা উৎসাহী হলো রাধার কথা শুনে। এভাবে বিজ্ঞাপন করা যায় তা তার জানা ছিল না, কিন্তু তারপরেই এক ধরনের সংকোচ হলো। 5 জনে তার নাম জানবে। সে কাজ চাইছে টাকা রোজগারের জন্য। এটা চাওয়া হয়ে যাবে। ব্যাপারটা শুনে রাধা বলল, তাতে কি হয়েছে? তোমার যখন অভাব হবে তখন কি কেউ 1 পয়সা সাহায্য করতে এগিয়ে আসবে? না, যদি কেউ কিছু বলে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেবে। প্রথমে যখন এই কলেজ পড়তে এসেছিলাম তখন কত মেয়ে আমাকে বাঙালি বিফুজি বলে খোঁটা দিত। আমি যদি কেয়ার করতাম তাহলে আর আমার পড়াই হতো না। কই, এখন তো কেউ আর আগের মতো বলে না। দীপার মনে হলো রাধা ঠিক কথাই বলেছে। সে তো অন্যায় পথে টাকা রোজগার করতে যাচ্ছে না। টাকার প্রয়োজন তার হবেই, কিন্তু গেটের ওপর কাগজটা সেঁটে দিলে তো অনেক আজে বাজে ছেলে দেখে এসে তাকে বিরক্ত করতে পারে। দীপা রাধাকে এটা বলতে সে মাথা নাড়ালো। তা হতে পারে। তুমি হোস্টেলে দারোয়ানকে বলবে কোনো অল্প বয়সী ছেলে যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তবে তাকে ঢুকতে না দিতে। কিন্তু গেটের বদলে একটা ভালো জায়গা পাওয়া গেল। গেট পেরিয়ে বাঁ দিকে বাড়িটার পাশে একটা দেওয়ালে পেয়ে গেল। সেখানে ইতিমধ্যে অনেক বিজ্ঞপ্তি টাঙানো আছে। কারো কলম হারিয়েছে, কারো বই হারিয়েছে, পাচ্ছে না। আবার কোনো মেয়ে একটা পার্স খুঁজে পেয়ে অফিসে জমা দিয়ে গিয়েছে। রাধা তাদেরকে এক পাশে এই বিজ্ঞপ্তিটা সেঁটে দিয়ে বলল, এখানে সবার নজরে পড়বে, কি বলো? 7 দিন অপেক্ষা করো, তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আর একটা মেয়েদের স্কুলে যাওয়া যাবে। তুমি খোঁজ নিয়ে রেখো। এদিকে আর কোনো ভালো স্কুল আছে কি?
বেশ উত্তেজনা নিয়ে ফিরে এসেছিল দীপা। রাধাকে অনুরোধ করেছিল প্রথম দিন 4টা থেকে 5টা ওর সঙ্গে হোস্টেলে থাকতে। দারোয়ানকে বলে রেখেছিল কেউ যদি ওই সময়ের মধ্যে তার খোঁজ করে তাহলে গেস্ট রুমে পাঠিয়ে দিও। যেটা নিয়ে সমস্যা হলো সপ্তাহে 3 দিন পড়ানোর জন্য দীপা কত টাকা চাইতে পারে। রাধা বলল, আমি কলোনি এলাকায় মেয়েদের পড়াই, 10 টাকা দিতে তাদের বাবার খুব অসুবিধে হয়। বেথুনে যেসব মেয়েদের পড়াচ্ছে তাদের ক্ষমতা নিশ্চয় ভালো, কিন্তু যখন জিজ্ঞাসা করবে কত দিতে হবে তখন কি জবাব দেব? রাধা কিছুক্ষণ চিন্তা করে বলল, 50 টাকা বলো। দূর, হেসে ফেলল দীপা। 50 টাকা কি মুখের কথা? আমাকে অত দেবে কেন? তার জন্য স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর আছে। রাধা বোঝালো, ঠিকই, কিন্তু তারা পুরুষ, তাদের তো অন্দরমহলে ঢুকবে না ঘটিরা, এই জন্যই তোমাকে দেবে। কিন্তু প্রথম দিন কেউ এলো না খোঁজ করতে। 5:30 বেজে গেল, রাধা চলে গেল। দুজনেরই মন খুব খারাপ হয়ে গেছে। প্রতিক্রিয়া যে এমন হবে তা দুজনেই ভাবতে পারেনি। পরের দিন কলেজে রাধা বলল, বেথুনের মেয়েদের গার্জেনরা বোধহয় খুব কৃপণ, পড়াশোনার জন্য বাড়তি খরচ করতে চায় না। আজ আমার টিউশনি আছে তাই পারবো না, কাল অন্য স্কুলে যেতে হবে। কিন্তু পরের দিন দীপার মাথায় খারাপ হওয়ার উপক্রম এলো। প্রায় একই সঙ্গে 4-5 জন চলে এলেন। প্রত্যেকেরই দীপার ঠিকুজি জানতে চান। তাদের মেয়েরা কেউ 1, 2 বা 5-এ পড়ে। বাড়ির পুরুষ শিক্ষক রাখতে অসুবিধা আছে, কিন্তু হোস্টেলের মেয়ে বলে মহিলারা দ্বিধা করছেন, তাই পুরো বৃত্তান্ত জানতে চাইছেন তারা। পরপর 3 জনকে খুব বিরক্ত হয়ে দীপা জানিয়ে দিল, হোস্টেলের মেয়ের সম্পর্কে এই ধরনের মানসিকতা থাকলে তার পক্ষে পড়ানো সম্ভব নয়। 4র্থ জনকে জিজ্ঞাসা করলো, আমার সম্পর্কে কী জানতে চান? আপনার বাড়ি কোথায়, কে কে আছেন, তারা কি করেন, এগুলোর সঙ্গে পড়ানোর কি সম্পর্ক? তারা তো পড়াতে আসবেন না। না না, আসলে অজ্ঞাত কুলশীল কাউকে অন্তর্মহলে আমি তো বানিয়ে বলতে পারি। ভদ্রলোক এমন আশা করেননি। 50 জনের ক্ষেত্রে সমস্যা কম হলো। তিনি শুধু দীপার বাড়ির কথা জানতে চাইলেন। বললেন, আমরা খুব রক্ষণশীল পরিবারের মানুষ, মেয়েরা এর আগে পড়াশোনা করেনি। আপনি কত নেবেন? দীপা বিরক্তি তখন আকাশ ছোঁয়া, বলল, 50। যেন ভূত দেখলেন ভদ্রলোক। তারপর বললেন, ঠিক আছে, পরে খবর দেব। ঠিক 5টার সময় এক সৌম্যদর্শন বৃদ্ধা এলেন গায়ে চাদর জড়িয়ে। এই প্রথম কোনো মহিলাকে আসতে দেখে দীপা আরও কঠিন অভিজ্ঞতার জন্য তৈরি হলো। বৃদ্ধ বেশ সংকোচ নিয়ে বললেন, আমার নাতনি ক্লাস 4-এ পড়ে, তাকে কি তুমি পড়াবে? পড়াতে চাই বলেই তো বিজ্ঞপ্তি দিয়েছি। ও, কিন্তু আমার একটা সমস্যা আছে। বুঝতে পেরেছি, আপনি আমার ঠিকুচি জানবে। না না, সেসব কেন জানতে চাইবো? তুমি যখন কলেজে হোস্টেলে থাকো তখন তো পড়াবার জন্য যোগ্যতাই আছে। এবার অবাক হলো দীপা, তাহলে সমস্যাটা কি? আমার মেয়ের পেটে বিদ্যে নেই, তবে পড়াতে পারি, চিঠিপত্র লিখতে পারি, কিন্তু নাতনিকে পড়াশোনা শেখাতে চাই। খুব ভালো কথা। তোমাকে কি করে বলি, আসলে আমার ইতিহাস ভদ্রলোকের মেয়ের নয়। আমি থাকি সোনাগাছির মুখের বাড়িতে। সোনাগাছি? সেটা কোথায়? ও, তোমার বাড়ি নিশ্চয়ই অনেক দূর। হ্যাঁ, জলপাইগুড়িতে। সোনাগাছি হলো সেই জায়গা যেখানে ভদ্র মানুষেরা তাদের প্রবৃত্তি মেটাতে যান। আমার বয়স বুঝতে পারছো? এক বাবু আমাকে যৌবনে বাড়িটা দিয়েছিল। আমার মেয়ে এই লাইনেই ছিল, বাচ্চা হওয়ার সময় মারা যায়। ওই নাতনিকে আমিই বড় করেছি। নিজে তো ব্যবসা ছেড়েছি অনেক কাল, কিন্তু প্রাণ থাকতেও নাতনিকে আমি ব্যবসায় নামাবো না, তাই ওকে লেখাপড়া করাতে চাই। দীপা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ভেসে উঠল খান্না সিনেমার পাশে রং মেখে দাঁড়ানো মেয়েগুলোর মুখগুলো। অসীমের সঙ্গে সেদিন সে তর্ক করেছিল খুব। তাকে কথা না বলতে দেখে বৃদ্ধ বললেন, অনেকেই এসব শুনলে ঘেন্না করবে। নাতনিকে স্কুলে ভর্তি করিয়েছি মিথ্যে কথা বলে। বাবা
মা মরে গেছে বলেছি। কেউ জানে না, জানলে স্কুলে কি করবে কে জানে। কিন্তু ওকে ভালো লেখাপড়া শেখাতে হলে বাড়িতে পড়ানো দরকার। কিন্তু ভালো মাস্টার হইতে চাইলে পাওয়া যায়, কিন্তু মেয়ে মাস্টার কোথায় পাবো? শুনলে কেউ যাবে না ওখানে। মাস্টার রাখছেন না কেন? প্রথম কথা, পাড়াটা তো ভালো না, সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর হলেও। তাছাড়া আমি চাই মেয়েটা একটু শিক্ষিতা মেয়ের সঙ্গে কিছুক্ষণ থাকুক, তাতে পরিবেশ অন্যরকম হবে আর ওর মনটা ভালো থাকবে। বৃদ্ধা দীপার হাত জড়িয়ে ধরলেন। তোমার কখনো অসম্মান হবে না, তুমি কি রাজি হবে? প্রথমে দীপা বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ তার মনে হলো অনেক বছর আগে মালবাজারে তাকে জন্ম দিয়ে এক ভদ্রমহিলা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। সেদিন যদি এই ঘটনা না ঘটতো তাহলে হয়তো ঈশ্বর তার কপালে অন্য কিছু লিখতে বাধ্য হতেন। সে নড়ে উঠল, বলল, হ্যাঁ, আমি আপনার নাতনিকে পড়াবো। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।